বুধবার সকালের শুরুটা বাঙালির তথা রাজ্যবাসীর একটু অন্যরকম হলো। সকালে টিভি খুলতেই বড় বড় ব্রেকিং, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার। এ রাজ্যের পুলিশি ইতিহাসে অবশ্যই এনকাউন্টার শব্দটা খুব একটা পরিচিত নয়, আমরা রাজ্যবাসীও খুব একটা পরিচিত নই। কিন্তু বর্তমানে রাজ্যের শাসক দল যারা রয়েছেন তারা যখন ক্ষমতায় আসেননি তখন থেকেই তারা একটা শব্দ বারংবার ব্যবহার করতেন এই ধর্ষণ কাণ্ডে, সকালে জমা বিকেলে খরচ। আর আজকে আমাদের এই এনকাউন্টার ইস্যুতেই এই স্টুডিও লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর আমাদের স্টুডিওতে আজকে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন, আমি তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমার বাঁ পাশেই রয়েছেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল। সুমন্ত, তোমাকে স্বাগত। আমার আরো এক পাশে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট বাচিক শিল্পী, এই শহরের অত্যন্ত গণ্যমান্য একজন ব্যক্তিত্ব সুস্মিতা। সুস্মিতা, তোমাকে স্বাগত 99 নিউজ বাংলায়। নমস্কার দর্শক বিন্দুকে এবং ধন্যবাদ কৌশিকদা। আমরা প্রথমে একটু বক্তব্য শুনে নেব। আমাদের দুর্গাপুরের দুই বিধায়ক রয়েছেন, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং লক্ষণচন্দ্র ঘড়ুই। তারা এই যে ইস্যু, এই যে গত কয়েকদিন আগে বারুইপুরে একটি 12 বছরের নাবালিকা যেভাবে ধর্ষিতা হয়েছে এবং তারপরে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য, গোটা দেশ। অভয়া কাণ্ডের পরে দুর্গাপুরের আইকি সিটি, তারপরে দুর্গাপুরের হোটেলে নাবালিকার গণধর্ষণ, এবং তারপরে রাজ্যের আরেক প্রান্তে বারুইপুরে 24 পরগনাতে এই গণধর্ষণের ঘটনায় কার্যত উত্তাল হয়েছে দেশ রাজ্য। তবে তার পাশাপাশি যে 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 ঘটনার কথা, যে নিদানের কথা বিজেপি নেতৃত্ব বারংবার বলে এসেছে, সকালে জমা হবে আর বিকেলে খরচ হবে। এই প্রসঙ্গে দুর্গাপুরের দুই বিধায়ক কি মন্তব্য করেছেন আজকের এনকাউন্টার প্রসঙ্গে, সেটা আগে শুনে নিই, তারপরে অবশ্যই আলোচনায় আসবো। পুলিশের অবশ্যই রবিরল, আমরা কথাই বলেছিলাম যারা ধর্ষক, যারা খুনি, তাদের শাস্তি ফাঁসি নয়, তাদেরকে গুলি করে দেওয়া হোক, খরচ করে দেওয়া হোক। যদি এটা না হয় তা বাড়তে থাকবে। মুখ্যমন্ত্রী যে কাজ করেছিলেন বলেই, কিছু ব্যবস্থা করতে নাই বলেই, ছেড়ে দেওয়া হতো বলেই বারবার ঘটনা ঘটেছে। কোনো আমরা চাই না কোনো মায়ের সম্মান নষ্ট হোক, কোনো বোনের সম্মান নষ্ট হোক, বোনটা ধর্ষিত হোক, অপমানিত হোক। এই যে ঘটনা ঘটেছে, সাধুবাদ জানাবো পুলিশকে। আগামী দিনে এই ঘটনা ঘটলে তারা শাস্তি পেতে হবে, এটা বলে দিচ্ছি। আমরা পুলিশকে যেটা বলবো যে সকালে যাদের জমা নিচ্ছেন এই ধরনের আসামিদের বিকেলে খরচ করিয়ে দেখিয়ে দেন। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই 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 যে বক্তব্যটা রেখেছিলেন, আমার মনে আছে, এটা সেই দুর্গাপুরের যে নাবালিকা গণধর্ষণ হয়েছিল কিছুদিন আগে একটি হোটেলে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য দিয়েছিলেন। আমি আরও একটা বক্তব্য আগে শোনাবো, তারপরে আমি আসছি আলোচনায়। ডক্টর সুকান্ত মজুমদার সাংসদ, তিনি কি বলেছেন আগে একবার শুনে নিই, তারপরে আসছি। এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। তবে মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে সে নাকি অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে। আমরা এক্সাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদের। স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছড়িয়ে পড়ে, পুলিশ তো আর তার দিকে জয়নগরের বোমা ছড়বে না, পুলিশও গুলি ছুটবে। ঘটনা ঘটে। আমি আসবো প্রথমেই সুমন্তর কাছে, জেলা মুখপাত্র বিজেপির সুমন্ত মণ্ডল। সুমন্ত, আমি প্রথমেই যেটা খুব স্পষ্টভাবে জানতে চাইবো, যেটা বারংবার এই কথা তোমরা বা তোমাদের দল বলে আসছিল, ইভেন নির্বাচনের আগে থেকেই বলে আসছিল, যে সকালে জমা বিকেলে খরচ। এটাই কি তাহলে আগামী দিনে ট্রেন্ড হতে চলেছে, একেবারে উত্তরপ্রদেশ মডেল? নমস্কার। প্রথমে 99 বাংলার সকল দর্শকবৃন্দদের আজকে বিশেষ করুন, আমরা মন ভারী করেই আজকে এখানে বসেছি। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই রকম যারা ক্রিমিনাল মাইন্ডেড আছে, যারা এই রকম ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, এদের রেয়াত করা হবে না। এরা সমাজের জন্য একটা ব্যাধি। এরা যদি সমাজে বেশিক্ষণ টিকে থাকে তাহলেই সমাজের ক্ষতি হবে।
তাই হয় এদের স্থান জেলে হবে আর না হয় নরকে হবে, এর বাইরে কোথাও নয়। আর আমরা পরিষ্কার, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা আগেও বলেছিলেন ভোটের আগে, আর এখনো তাই কথাই বলছেন। আমাদের আর আগের সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। যখন আগের যে সরকার যদি এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে সেক্ষেত্রে মেয়েটির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তার আর রাত্রি 8টার পরে বেরোয় কিনা, এমনকি তার লাভ অ্যাফেয়ার্স আছে কিনা, এইসব সেই বাচ্চাটি প্রেগনেন্ট আছে কিনা, এরকম নানা রকমের কাল্পনিক কিছু কথাবার্তা বলতো এবং এমনভাবে প্রস্তুত করা হতো যাতে কেসটা কোথাও না কোথাও মানুষের কাছে ভুল একটা বার্তা পৌঁছে যেত। আমরা মনে করি এখন যে সরকার আছে, এই সরকারের নীতি এবং যে চরিত্র, মানে নীতি এবং নিয়ত একদম পরিষ্কার। যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হবে তার পরিস্থিতি গতকাল দেখতে পেয়েছেন, কিছু লোক জেলে আছে আর একজন নরকে চলে গেছে। একদম বিজেপি এবং পশ্চিমবঙ্গ সরকারের যে নীতি এবং নিয়ত একদম পরিষ্কার। মানুষের কাছেও এই কথা আমরা জানাতে চাই, যারা এরকম ক্রিমিনাল মাইন্ডেড দেখছেন আপনারা আশেপাশে, তারা হয়তো আগামী দিনে সাবধান হয়ে যাবে, আর যদি সাবধান না হয় তাদের ভবিষ্যৎও এই জেল বা নরকেই হবে। আমি আসবো সুস্মিতার কাছে। সুস্মিতা, দিন কয়েক আগে এখানে আমরা লাইভে বসেছিলাম দুর্গাপুরের গণধর্ষণ ইস্যুতে, তোমার মনে থাকবে, এবং সেদিন আমরা একটা কথা বলেছিলাম আমি, যে আমাদের এই বারংবার বিভিন্ন এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে আমরা লাইভ করছি, আমরা যেন আর না বসি এইখানে এই ইস্যুতে লাইভে, তোমার মনে থাকবে। তারপরে আবারও আজকে রাজ্যের এক প্রান্তে ঘটে যাওয়া এক নৃশংস হত্যা, একটি 12 বছরের নাবালিকা। কিন্তু তারপরে আজকে দেখলো গোটা রাজ্যবাসী যে তার যে প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে এনকাউন্টার করে পুলিশ মেরে দিয়েছে। কোথাও কি মনের কোনো একটু শান্তি হচ্ছে? তার কারণ আমি জানি তুমি দীর্ঘদিন ধরে অভয়া যে ডাক্তারের যে ধর্ষণ এবং যে হত্যা মামলা হয়েছিল, তাতে বহু প্রতিবাদ মিছিলে তোমাকে হাঁটতে দেখা গিয়েছে, বহু প্রতিবাদ মিছিল তুমি আয়োজিত করেছো, মোমবাতি মিছিল থেকে রাত জাগা থেকে নানান কর্মসূচি। আজকে কোথাও একটু শান্তি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এই ঘটনায়? আমি সমস্ত কিছু বাদ দিয়ে একটা সাধারণ মেয়ে হিসাবে বলতে চাই যে আমরা চেয়েছিলাম যেটা, সেটা এতদিনে পরে পেয়েছি। আমরা এটা চাইনি যে শাসকের আইন হোক, আমরা চেয়েছিলাম আইনের শাসক হোক। আমরা মনে করছি বা আশা রাখছি আগামী দিনে এইভাবে আইনের শাসনটাই স্থাপিত হবে। আমি সত্যিই শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে, একজন মেয়ে হিসাবে এই রাজ্যে, যে একটা মেয়ে রেপ হওয়ার পর তার বাবা মা যখন এই বিষয়টা নিয়ে পুলিশের কাছে যায়, তখন তার মেয়ে বডি রিভিলিং জামা কাপড় পরেছিল কিনা, কটার সময় বেরিয়েছিল, তার কোনো সম্পর্ক ছিল কিনা, অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এক্ষেত্রে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এত কম সময়ের মধ্যে দেখলাম একজন এনকাউন্টার হলো। এটা সে বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে গুলি করেছিল অথবা তার দোষের শাস্তি পেল, সেটা বিতর্কের বিষয়, সেই দিকে আমি যেতে চাইছি না। কিন্তু এরকম সেটা আইনের বিষয়, সেটা আইন আদালত রয়েছে, সেটা তার বিচার করবে, পুলিশ তার মতো ব্যাখ্যা দেবে, আদালত তার মতো তার বিচার করবে। কিন্তু বিষয় হচ্ছে এই যে একটা ভয় স্থাপন হলো। আগামী দিনে যারা ভাবছে যে না, কারোর একটা ছাতার তলায় থাকলে, আমরা কারোর একটা স্নেহ মধ্যে থাকলে আমরা যা খুশি করতে পারি, এই নরখাদকরা সেটা দেখলো যে যা খুশি করা যায় না। কিছুক্ষণ আগে সুমতদা বলছিল নরকে যাবে। আমার মনে হয় হ্যাঁ, এরা যদি নরকে যায় তাহলে পৃথিবীটা একটু সুন্দর বাসযোগ্য হবে আমাদের মতো মেয়েরা, বা আমাদের আগামী প্রজন্মে যারা মা হতে চলেছে তারা কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে আনন্দিত হবে। কারণ এখন প্রত্যেকটি কন্যা সন্তানের মা মনে করে যে তারা কোন রাজ্যে বাচ্চা জন্ম দিচ্ছে। আমি একবার বলেছিলাম হয়তো ওই আইকিউ সিটির ঘটনার সময়, তাহলে আমরা মেয়েরা কি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নুন খাইয়ে মেরে দেবো? আমাদের সন্তানকে যদি টিচার্সরা খুব লেখায়, একটা ছোট্ট বাচ্চা, তার মুখটা কত বড় হবে, সেখানে 50-60 খানা কামড় পাওয়া যাচ্ছে, তার ঠোঁট নেই, তার চোখ উপড়ে নেওয়া হয়েছে। এটা কি মানুষের রাজ্য? আমরা কি মানে এমন একটা জায়গায় রয়েছি যেখানে আমাদের আশেপাশে নরখাদক ঘুরে বেড়াচ্ছে, যে কেউ এসে থাবা বসাতে পারে। কিছুদিন আগে কৌশিকদা, আমি তোমায় ফোন করেছিলাম যে
একটা ফোন উড়ো ভিডিও কল, সেখানে একদম একটা ভুলভাল ভিডিও কল চলে আসে। এগুলো আসছে কোথা থেকে? এই গ্রুপ কি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়? এটা নিয়ে প্রশ্ন থাকছে, কারণ নাবালিকা, অনেক জায়গায় নাবালিকা বাচ্চারা টার্গেট হচ্ছে। কেন হচ্ছে? এগুলো ভীষণ প্রশ্ন থেকে যাচ্ছে। এই যে একটা ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী স্বয়ং তৎক্ষণাৎ স্টেপ নিলেন, তার বক্তব্য রাখলেন। সে বললেন না যে আমি যদি বলি প্রেগনেন্ট, অন্তত একটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, এই ঘটনাতে অন্তত যে বাচ্চা মেয়েটি, তার পরিবারের কাছে অন্তত পুলিশের কোনো কর্তা যায়নি বড় টাকার অফার নিয়ে, না। এটা আমি নিশ্চিত এবং করতে আমি পারি। কিছুক্ষণ আগে আমাদের একটা মুঠো ফোনে বিভিন্ন ক্লিপিংস আসে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো মৃত্যুকে টাকা পয়সা দিয়ে তার জাস্টিফিকেশন করা যায় না। আমরা সত্যি এই জিনিসটাকে, কোনো মৃত্যুকে টাকা দিয়ে, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনাকে জাস্টিফিকেশন করা যায় না। আর একটা মেয়ের যখন তার অঙ্গ উপড়ে নেওয়া হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে, তাকে পা থেকে নাভি পর্যন্ত ফাঁক করে দেওয়া হচ্ছে, সেটা সামান্য ঘটনা ভাবা যায় না, সেটা লজ্জার, সেটা ঘৃণার। আমি সুমন্ত কাছে আসবো। সুমন্ত, একটা স্লোগান, একটা ন্যারেশন তোমরা নির্বাচনের আগে খুব ভালো বেশি করে বলেছিলে যে ভয় আউট, ভরসা ইন। সুস্মিতা একটু আগে বলছিল এটাই। কোথাও কি আজকের ঘটনার পরে এটা আরো একটু মানুষের মধ্যে এস্টাবলিশড হলো, বিজেপির এই যে ন্যারেটিভ করেছিল নির্বাচনের আগে, ভয় আউট, ভরসা ইন? দেখুন, আমরা তো তখনও বলেছিলাম, যখন বিরোধী ছিলাম তখনও আমরা যে কথা বলতাম, এখনো সেই কথাই বলছি। আমরা ধর্ষণের ঘটনা, মানে যেটা নৃশংস ঘটনা, সেই ঘটনা ঘটার পরে আমরা কখনোই এটা বলবো না এটার জন্য লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, বা কে রাত্রি 8টার পরে বেরিয়েছিল কি 10টার পরে বেরিয়েছিল, এই বিষয় নিয়ে আলোচনার বিষয় নয়। মানে একটা রাক্ষসের প্রবৃত্তি যাদের, তাদেরকে তারা কি করতে পারে এটা এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং রাক্ষস দিকে কি করতে হয় সেটা প্রভু শ্রী রামচন্দ্র দেখিয়ে গেছেন, সেই হিসাবেই আমরা চলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে এনকাউন্টার হলো, ভাবুন তো, আমাদের একটা মানে ভাবতেও অবাক লাগছে, এনকাউন্টারের পরে পশ্চিমবঙ্গের সকল মানুষ কোথাও না কোথাও এক ফোঁটা হলেও শান্তি পেয়েছে। এই যে দিদি বলছিলেন যে কোথাও না কোথাও ওনারাও এক্সপেক্ট করছিলেন এরকম কোনো ঘটনা। আচ্ছা, আপনি বলুন, সাধারণ মানুষ যখন এই ঘটনায় এক্সপেক্ট করছিল, সেখানে সিপিএম, কংগ্রেস, এদের মানে এত মরা কান্না কাঁদার কি আছে আমি তো খুঁজে পাচ্ছি না। এরা তখন কেন মারা হলো, কেন এনকাউন্টার হয়ে গেল, সেখানে আবার মানে হিউম্যান রাইটসের কথা বলছে। কিছু আবার ব্যক্তি আছে যারা মানে বুদ্ধিজীবী হিসাবে নিজেদেরকে পরিচয় দিত, তাদের মধ্যে আবার কয়েকজন লাফাতে লাফাতে বেরিয়েছে। যাই হোক, এইসব যে যারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, আমি তাদেরকেও বলে রাখি, যারা অন্যায় করেছে তারা তো দোষী, কিন্তু আপনারা যারা এই ঘটনার সঙ্গে আপনারা এই কথাগুলো বলছেন, সাধারণ মানুষের কাছে এটা কিন্তু কোনোদিনই অ্যাকসেপ্টেড হবেন না। এবং এই কংগ্রেসের এবং এই সিপিএম এর যারা লোকরা, যারা মরা কান্না কাঁদছে, বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করছে, তাদের জন্যও বলে রাখি, আপনারা কিন্তু সাধারণ মানুষের কাছে আরো কোথাও না কোথাও মানে তাদের মনের কোনো জায়গাতেই আর আপনারা থাকবেন না। এবং মানে মনের অন্তঃস্থলে যদি কোথায় কোনো জায়গায় স্থান ছিল, সেখান থেকেও বেরিয়ে যাবেন। আমি হ্যাঁ, একটু সুমন্তদা, একটা হ্যাঁ, আমি বলি এই হ্যাঁ। প্রসঙ্গে, যে যে প্রভাস মণ্ডল এনকাউন্টার হয়েছে, তার মায়ের মা কিন্তু বলছে ঠিক হয়েছে, তার স্ত্রী বলছে ঠিক হয়েছে। তাহলে তার নিজের পরিবারে তারা বলছে আমরা বিশ্বাস করি এরকম করতে পারে, স্ত্রী বলছে আমি বিয়ের পর থেকে সামনাসামনি অনেক এরকম ঘটনা দেখেছি। তো যে মানুষটা এই একটা পৈশাচিক মানসিকতা নিয়ে এগোচ্ছিল, এবং আরো বাকিরা বলছে যে ওই ডেকে ডেকে এনে এদেরকে ইনভলভ করেছে, তাহলে সেই মানুষটা পৃথিবীতে বাঁচার অধিকার নেই, একদমই নেই। ঠিক। আমি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমি আজকের যে অভিযুক্ত, প্রধান অভিযুক্ত এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল, তার স্ত্রীর বক্তব্য শোনাবো, তবে সেটা কিছুক্ষণ বাদে শোনাবো। তার আগে, কিছুক্ষণ আগেই যেটা সুস্মিতা বলল যে মায়েদের, বিশেষ করে দুর্গাপুরে বা এই গোটা রাজ্যে মায়েরা খুব চিন্তায় থাকতো যে তাদের মেয়েরা রাস্তায় বেরোচ্ছে, তারা সঠিক সময় বাড়ি ফিরবে কিনা, তাহলে কি মেয়ের জন্ম দেওয়া যাবে না? আজকে আমরা কিছু বাচ্চা মেয়ে যারা কলেজ ছাত্রী এখানে দুর্গাপুরেরই বিভিন্ন কলেজে পড়ে, আজকের এই এনকাউন্টারের ঘটনায় তাদের মতামত নিয়েছিলাম। কি বলছে আমি শোনাবো কয়েকজনের বক্তব্য।
आज सुबह न्यूज चैनल पे देखने को मिला कि जो इसका जो मेन था उसको उसका एनकाउंटर हो गया, तो अच्छा लगा वो सुन के, क्योंकि मतलब वो देखने के बाद समझ आया कि हाँ लड़की लोग अभी मतलब सेफ फील कर सकती है। तो ये देख के अच्छा लगा कि बहुत जल्दी मतलब एनकाउंटर हो गया, उसका ज्यादा टाइम नहीं लिया है, और हमारा जो न्यू गवर्नमेंट है वो सोचा कि हाँ गलत है और बहुत जल्दी ही इसका সলিউশন নিকালা। তো খুবই ভালোই হয়েছে। তো আর একটু খারাপ লাগছে যদি আরো দুদিন আগে যদি করতো, এক্সট্রা আরো টাইম নিয়েছে, ওইসব লোককে তো এরকম করাই দরকার ছিল। তো টাইমটা নিয়েছে তার জন্য ঠিক আছে, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। আরো ভবিষ্যতে যেন এরকম না হয়। আমরা তো মেয়ে, আমরা রাস্তাঘাটে যাই, আমাদেরও বাবা মা অনেক চিন্তা করে, দেরি হয় যখন মা অনেক চিন্তা করে, বাবা অনেক চিন্তা করে। চাইবার জন্য ভবিষ্যতে যেন এরকম কাজ যেন না হয় আশা রাখছি। আর যেটা হয়েছে সেটা খুবই ভালো হয়েছে, ওই লোকটাকে যখন এরকম করে দিয়েছে ভালোই করেছে। বারুইপুরে যে ঘটনাটা হয়েছে সেটা আমরা আজকে টিভিতে দেখলাম, যে যে দোষী তাকে আজ এনকাউন্টার হয়েছে, তাতে আমরা খুবই খুশি। তো আরজিকরের যে কেসটা হয়েছে আমরা চাই সেটাতেও সরকারের কাছে খুব জলদি যেন তার দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। আমরা আজ মেয়ে হিসাবে খুবই সেফ ফিল মনে করছি। এটা নিয়ে আমি খুবই খুশি। প্রায় অনেকের সাথে এই সমস্যা হয়ে থাকে, তো তারা প্রায় আগে ছেড়ে যেত, কিন্তু এখন এরকম হয়েছে, ভালোই হয়েছে। এই পুলিশের এই যে তারা এই ডিসিশনটা নিয়েছে, ভালো নিয়েছে। আমি চাই আরো যারা আছে হিসাবে তাদের সাথে এরকমই হওয়া উচিত, যাতে ভবিষ্যতে সব কমে যায়, আর মেয়েরা যেন সেফলি রাতে দিনে বাইরে যেখানে ইচ্ছে সেখানে পড়তে কাজ করতে যেতে পারে, এটাই আমার মত। আর আগে যে এরকম হয়েছে কেসগুলো, ওগুলো যেন রিওপেন করা হয়, আর যারা এর সাথে যুক্ত ছিল তাদের সাথে যেন এরকমই হয়। সুমন্ত, আমরা বেশ কয়েকজন মেয়ের সাথে কথা বলেছিলাম, এরা একেবারেই কলেজ পড়ুয়া, কলেজ ছাত্রী। তুমি বুঝতেই পারছো এদের বয়স দেখে একটা অদ্ভুত কি বলবো, একটা স্যাটিসফ্যাকশন, মানে প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজে আমি যেটা লক্ষ্য করলাম, এরকম আরো বক্তব্য আছে, আমি সে বক্তব্য পরে দর্শকদের শোনাবো নিশ্চয়ই। একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আসছে যে একটি এক অভিযুক্ত, তার অভিযোগ যদিও এখনো প্রমাণ নয়, সে অন্যতম অভিযুক্ত, কিন্তু সেই অভিযুক্তকে সে এনকাউন্টারে মারা গিয়েছে, একটা নিকৃষ্টতম ঘটনার সে অভিযুক্ত। এই স্যাটিসফ্যাকশন আসছে গত 2 মাসের বিজেপি সরকারের, এটাই কি এই মুহূর্তে অন্যতম প্রাপ্তি? দেখুন, আজকে যেসব বাচ্চারা, বাচ্চারা যারা ছোট ছোট মেয়েরা মানে কলেজে পড়ে, তারা আজকে যদি সরকারের ওপরে ভরসা দেখাচ্ছে, এখান থেকে আমাদের মনে হয় যে আমাদের সমাজের একটা শিক্ষা নেওয়া উচিত। এটাই শিক্ষা নেওয়া উচিত যে মানুষ কি চাইছে, এবং বাচ্চা বাচ্চা মেয়েরাও যখন এইরকম ক্রিমিনাল মাইন্ডেড মানুষদের কাছ থেকে বাঁচার জন্য যেটা চাইছে সেটা সরকার তাদেরকে প্রদান করে দিয়েছে। এবং আমরা মনে করি বিগত দিনে পুলিশের যে ভূমিকা ছিল সেটা ছিল হচ্ছে টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যেত। আপনারা দেখেছেন আগেও অনেক কেস হয়েছে যেখানে পুলিশ টেবিলের তলায় লুকাতো, তাই তখন আমরা বলতাম পুলিশ ভয়ে আছে। আর আজকের ডেটে পুলিশ আইনের প্রতিষ্ঠা করার জন্য কি করতে পারে, আর অরিজিনালি পুলিশের সিংহমের রোলটা আজকে দেখাতে পেরেছে। আর ভরসা হয়েছে, সেটা আমরা মুখে বলছি না, এইসব বাচ্চা মেয়েরা বলছে। এটা আমাদের কাছে অত্যন্ত মানে স্যাটিসফ্যাকশন আমরাও পাচ্ছি যে ওদের মনে কোথাও না কোথাও আমরা ভরসা জন্মাতে পেরেছি। এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্তে থাকুন। ভারতীয় জনতা পার্টির আমি মুখপাত্র হিসাবে আপনাকে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই মহিলাদের কোনো অত্যাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে। যেখানেই কোনো মহিলাদের উপরে অত্যাচার হবে সেখানে কোনো মতেই কোনো রাজনৈতিক শেল্টার কোথার থেকেও কোনোভাবেই দেওয়া হবে না, এবং যে অন্যায় করবে তার বিরুদ্ধে উপযুক্ত পুলিশ ব্যবস্থা নেবে। এবং সেই ব্যবস্থা গতকাল যেটা হয়েছে অথবা জেলে, আপনাকে আগেও বলেছি, বা অন্য কিছু এমন ব্যবস্থা নেবে, এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে যে আগামী কোনো ব্যক্তি এইরকম ঘটনা ঘটার আগে 1000বার নয় কোটিবার ভাবতে হবে। বেশ, আমি একটা ছোট্ট পরিসংখ্যান জানাই দর্শকদের, তোমাদেরকেও জানাই। সেটা হচ্ছে 20 এপ্রিল 2026 উত্তরপ্রদেশের গাজিয়াবাদে 4 বছরের এক নাবালিকাকে সে ধর্ষিতা হয়েছিল, এবং যে মূল অভিযুক্ত তাকে উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টার করেছিল। বুলন্দ শহরে 2 এরকম অভিযুক্ত নাবালিকার ধর্ষণ এবং খুনে
এই দুজন অভিযুক্তকেও কিন্তু ইউপি পুলিশ এনকাউন্টার করে মেরেছিল। একটা তথ্য দিই সুস্মিতা, 2017 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত 2026 সাল পর্যন্ত এই 9 বছরে গোটা উত্তরপ্রদেশে টোটাল 17,043টা এনকাউন্টার হয়েছে। আমি আরেকবার সংখ্যাটা বলে দিচ্ছি, গত 9 বছরে উত্তরপ্রদেশে 17,043টা এনকাউন্টার হয়েছে, যার মধ্যে 289 জন ক্রিমিনালের মৃত্যু হয়েছে। তারা শুধুই ধর্ষণের মামলায় অভিযুক্ত এমন নয়, অনেক নটোরিয়াস ক্রিমিনাল রয়েছে, অনেক গ্যাংওয়ার সেখানে হয়েছে, ডাকাতির ঘটনা ঘটেছে ইত্যাদি নানান ক্রাইমের সাথে যুক্ত এরকম 289 জন ক্রিমিনালকে এই 17,000 যে এনকাউন্টার হয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু এনকাউন্টারে মেরে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম একটি ন্যাক্কারজনক ঘটনা, এনকাউন্টারের ছবি আমরা দেখতে পেলাম। প্রভাস মণ্ডল বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত, যেটা একটু আগে সুমন্ত বলছিল যে অনেক রকম ন্যারেটিভ এই মুহূর্তে আসছে, অনেক মানবাধিকার সংগঠন নাকি এর বিরুদ্ধে কথা সুর চড়াচ্ছে যে একেবারে এইভাবে যদি আইন নিজে হাতে পুলিশ তুলে নেয় তাহলে এটা সমাজের জন্য বিপজ্জনক ইত্যাদি ইত্যাদি। কি বলবেন এটাতে? আমার বক্তব্য এটাই যে আমরা কোনো কিছু পরিবর্তন করতে গেলে একটু কঠিন হাতে করতে হয়। যেমন ধরুন পশ্চিমবঙ্গ যদি আমার বাড়ি হয় এবং আমার বাড়িতে কিছু আগাছা জন্মায়, আমার বাড়ির পরিবেশ নষ্ট করে, আমি আগাছাটা, গাছে প্রাণ আছে জগদীশচন্দ্র বসু বলেছিল, না ভেবে কিন্তু কেটে সাফ করে দিব। ঠিক সেরকম আমার পশ্চিমবঙ্গে যদি এরকম আগাছা জন্মায় এবং সেখানে যদি মনে হয় এগুলো পরিষ্কার করলে আমার পশ্চিমবঙ্গে বাকি মানুষরা ঠিকঠাক থাকবে, এবং আগামী দিনে কৌশিকদা তোমার সঙ্গে আমি বসবো, রিচা যেমন বিশ্বকাপ ক্রিকেট জিতে এসেছিল, এরকমই আরো কিছু মেয়ের নাম নিয়ে আমরা বসবো। তাদের নাম দিতে হবে না তিলোত্তমা, তাদের নাম দিতে হবে না অপরাজিতা, তাদের নিজেদের নামে তারা পরিচিত হবে এবং তারা আরো অনেক মেয়েকে অনুপ্রাণিত করবে। সেটা করার জন্য আগাছা নির্মূল করা প্রয়োজন। বেশ, আমি আরো একবার শোনাবো। আরো কিছু আমি বললাম যে কিছু বক্তব্য আমরা নিয়েছিলাম এখানকার কলেজ পড়ুয়া স্টুডেন্টদের। আরেকবার শুনে নি বক্তব্য, তারপরে আসছি আলোচনায়। हम तो बोल रहे हैं ऐसा ही होना चाहिए, आगे भी ऐसा ही हो हम चाहते हैं। और वो भी किसी की बहन थी, बेटी थी, मतलब हम भी ऐसा फील करते कि ऐसा अगर हम लोग के साथ होता तो कैसा लगता। तो जो हुआ हम बोलते बहुत अच्छा हुआ, अगले बार से अगर होगा तो ऐसा ही होना चाहिए, उसको मतलब सजा मिलना चाहिए। একদম ঠিক করেছে, এটা আরো আগে করা উচিত ছিল। অনেক লেট করে দিয়েছে, বাট একদম ওনাকে কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল ওনার, এটা উনি প্রাপ্য। তো এটাই বলবো যে মেয়েটাকে তো আর কখনোই পাবো না ফিরে, মেয়েটা তো আমাদের মধ্যে থেকে আমাদের মধ্যে নেই, আর ও নেই, কি বলবো আর। ও একদম ঠিক করেছে, এটাও একদম হওয়া প্রাপ্ত ছিল, ওটাও তো এটারই যোগ্য। এরকম শাস্তি পেলে মহিলারা সেফটি ফিল করবে। আজকে সকালে দেখলাম যা হয়েছে আর কি, তো আমি তো শুনে খুব খুশি একজন মহিলা হিসাবে যে তিনি এনকাউন্টার হয়েছেন, যে এই জিনিসটা করেছিল। আর একজন মেয়ে হিসাবে শুনে আমার খুবই খুশি লাগে জিনিসটা, যে অ্যাটলিস্ট কেউ তো সাজা পেলো, কারণ এত বছর ধরে যা হয়ে আসছে অনেকজন সাজা পায় না, অনেক মেয়েরা বিচার পায় না, সেটা শুনে আমার খুবই ভালো লাগলো। আর যেই কেসেস গুলো যেগুলো এখনো পর্যন্ত লাইক যাদের কোনো কারবাই হয়নি, সেটা আমরা চাই যেন হোক এই সরকার। সুমন্ত, একটা দাবি কিন্তু এর পাশাপাশি মেয়েরা তুলছে। মেয়েরা খুশি তো অবশ্যই, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে আজকের ঘটনা কিন্তু তাদেরকে একটা অন্যরকম প্রাণ এনে দিয়েছে। তাদের সাথে কথা বলেছি, আমি নিজে গিয়ে কথা বলেছি সরাসরি, আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছি। কিন্তু এর পাশাপাশি আরও একটা ঘটনা তারা বলছে, সেটা হচ্ছে যে ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটে গিয়েছে সেগুলোরও কিন্তু দ্রুত বিচার চাইছে। একেবারে একটু আগে সুস্মিতা বলছিল যে ঘটনার কথা উল্লেখ করেছিল, পা ফাঁক করে চিরে দেওয়া হয়েছে, অর্থাৎ কামদুনির ঘটনা, তার পাশাপাশি অভয়ার ঘটনা, তার পাশাপাশি দুর্গাপুরের আইকিউ সিটি, তার পাশাপাশি সাম্প্রতিক কালে কয়েকদিন আগে আমাদেরই এই অফিসের পাশে হোটেলে ঘটে যাওয়া এক ন্যাক্কারজনক নাবালিকা ধর্ষণ, সেগুলোরও তো বিচার মানুষ খুব তাড়াতাড়ি চাইছে। যেমন আপনাকে আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই, দেখুন বিগত 50 বছর ধরে যে মাইন্ডসেট হয়ে আছে না, আপনি এখন দেখবেন যে সিপিএম এর আমলে, তৃণমূলের আমলে বহু কেস আছে যেগুলো এখনো পর্যন্ত রেপের ঘটনা, যেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে এবং যেগুলো আজকে নিউজে বেশি চলে এসছে, সেগুলো সম্বন্ধে মানুষ চর্চা করছে। কিন্তু এরকম বহু ঘটনা আছে যেগুলো এখনো পর্যন্ত নিউজ চ্যানেলে বেশি হাইলাইট পায়নি।
এরকম প্রচুর ঘটনা আছে। এবং তাদের বাড়ির লোক এখনো পর্যন্ত প্রতিদিন সব মানে ডেট পরে ডেটের পর ডেট হয়ে যায়, কোর্টের ঘুরে চলে আসে। তা আমার কথা হচ্ছে, এই যে যারা বিগত এত বছর ধরে এই লড়াইটা লড়ছে, এবং এমন ঘটনা ঘটে আছে আপনাকে আমি বলছি, যে বাড়ির লোক যাচ্ছে তাদেরকে ওই কোর্টের মধ্যে থ্রেট দেওয়া হচ্ছে। এবং কারা এরা? এরা ছিল তৃণমূল অথবা সিপিএম এর কোলে বসে থাকা কিছু দুষ্কৃতী। এই যে মাইন্ড সেট আপ যারা দীর্ঘদিন ধরে চলছিল, এবং সরকার তাদের ফরেই কথা বলছিল। দেখবেন যখনই কোনো কেস হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসে কি বলতেন, এই তো বাচ্চা মেয়েটা তো দুষ্টু ছেলেগুলো রয়েছে, দুষ্টু ছেলেরা করেছে, এরকম বলতো। যে ও তো রাত্রি 8টার পরে কেন বেরিয়েছে, এরকম বলতো। ওর লাভ অ্যাফেয়ার ছিল, সামান্য ঘটনা। এই যে মানে একজন জ্বর জ্বালা হতে পারে, সেরকম ধর্ষণ হতে পারে, হ্যাঁ, হতে পারে। এই যে কথাগুলো যখন বলতো, তখন কোথাও না কোথাও এই দুষ্কৃতীরা অক্সিজেন পেত। আর আজকে যে আমাদের পরিষ্কার হিসেব দেখুন, দুটো বিষয় আপনাকে বুঝতে হবে। তৃণমূলের আমলে কথা বলা হতো দুর্নীতির ক্ষেত্রে কি 75% পার্টিকে দাও আর 25% নিজে খাও। আর বিজেপির কি স্লোগান, যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এইখানে পরিষ্কার আমাদের স্লোগান এটাই আছে, সকালে জমা আর বিকেলে খরচ। একদম আমাদের এইটা, এই নীতিতেই আমরা চলবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এরা হচ্ছে অর্থাৎ মানে ক্রিমিনালদের ক্ষেত্রে হচ্ছে ভয় ইন আর ভরসা আউট। হ্যাঁ, একদম ক্রিমিনালদের ক্ষেত্রে ক্রিমিনালের মতনই ট্রিট করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকে ভাবছে যে আমরা হচ্ছে সুপ্রিম পাওয়ারে আছি, যেটা উত্তরপ্রদেশে বিগত দিনে ভাবতো যে আতিক আহমদের মতো যারা গুন্ডা ছিল, যারা সন্ত্রাস এমন জায়গায় পৌঁছেছিল, জেলের ভেতর থেকে সন্ত্রাস চালাচ্ছিল, তাদের পরিস্থিতি, তাদের কি কোথায় পৌঁছে গেছে সেটা সকলে মানে সব মানুষরাই জানে। তো এখনো পর্যন্ত যেসব এখানে ক্রিমিনাল গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর ভাবছে যে ভারতীয় জনতা পার্টি সরকার তৃণমূল বা সিপিএম এর মতো ওরা মূর্খের স্বর্গে বাস করছে, আপনাকে আমি বলে রাখছি, এই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মডেল চলবে। আর যে মডেলে এই সব গুন্ডা বদমাইশ, এইসব নোটারিয়াস ক্রিমিনাল, এই চিটিংবাজ, জোচ্চোর, এই সবগুলো ব্যবস্থা, ট্রিটমেন্ট, অস্ত্রোপচার সব হবে। আর এদের জন্য থেরাপি আছে আমাদের কাছে। কোথাও কবিরাজি ওষুধ দেবো, আর কোথাও এমন এমন থেরাপি দেবো, সেই থেরাপিগুলো পুলিশ ব্যবস্থা রেখেছে। লং থেরাপি আছে, শর্ট থেরাপি আছে, যার যেরকম থেরাপি দেওয়া থাকে আমরা ঠিক থেরাপি দেবো। বেশ, লং থেরাপি কিংবা শর্ট থেরাপি কি দেওয়া হবে আগামী দিনে সেটা তো নিশ্চয়ই সময় বলবে। তবে একটা থেরাপি এবং সেই থেরাপিতে কাজ যে হয়েছে সেটা এই বাচ্চা বাচ্চা মেয়ে যাদের আমরা বক্তব্য নিয়েছি, অন্তত একটা স্যাটিসফ্যাকশন তাদের এসছে যে না, পুলিশ আছে, অন্তত কিছুটা হলেও একটু অন্যরকম ভূমিকা তারা পুলিশের অন্তত এই বারুইপুর কাণ্ডে দেখতে পেয়েছে। এবং এই বারুইপুর কাণ্ডে যাকে এনকাউন্টার করা হলো, প্রভাস মণ্ডল, তার প্রতি তার পরিবারের বিতৃষ্ণা কতটা, যে তার মা যখন বলছে যে তিনি ছেলের মৃতদেহ দেখতে চান না, মৃতদেহ নেওয়া তো মানে দূরের কথা। আমি একটু প্রভাস মণ্ডল, মৃত যে অভিযুক্ত প্রধান, তার মায়ের বক্তব্য একটু শোনাবো আপনাদের। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাবো না, তোমরা যাবো। বলছে ওর তো আই কার্ড লাগবে। তাই বলেছি দেখো, আমি সব করে আই কার্ড জানি না, ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। সুস্মিতা, একজন মা বলছে তার ছেলের সম্পর্কে যে ও যে কর্ম করেছে তাতে গেছে আমি শান্তি, মানে কতটা বিতৃষ্ণা থাকলে ছেলের উপরে এই কথা বলতে পারে। এবং তারপরেই সেই ছেলে একেবারে একটি নাবালিকা ধর্ষণের মূল অভিযুক্ত, তাকে পুলিশ এনকাউন্টার করলো। কি বলবেন? বসিতা, আমরা খুব ছোটবেলা একটা লাইন পড়তাম, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। ঠিক।
এনাকে দেখলে এই কথাটা আমার আবার মনে হচ্ছে যে কুসন্তান যদিবা হয় কুমাতা কখনো না। ওনাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, ওদের বাড়িঘর দেখেই বোঝা যাচ্ছে। ঠিক। ওনার স্ত্রীরও একটা বক্তব্য আমি শুনেছি যেখানে উনি বলছেন আর উনি বিয়ের পর থেকে এরকম অনেক কিছু দেখেছেন। তো এই জানোয়ার শব্দ বা এই ধরনের নরপিশাচকে যে পরিণতি হয়েছে, এই পরিণতি তার ভবিতব্য ছিল, এই পরিণতি তার প্রয়োজন ছিল। এই পরিণতি যেটা হলো সেটা আগামী দিনে বাকি যারা ভাবছে যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটানোই যায় এবং বেল পেয়ে যাব, টাকা দিয়ে দেবো, তাদের জন্য একটা শিক্ষা হলো, তারা আগামী দিনে ভাববে। আরেকটা জিনিস হচ্ছে আমি একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, কায়দে মে রহোগে তো ফায়দায় মে রহোগে। তো এই ঘটনায় গণপিটুনি ঘটে, একজন নির্দোষ ব্যক্তিকে মারা হয়েছে এবং কোনো কিছু রাগ ঠাক মানে আগে আমরা দেখেছি কোনো কিছু হলে সেটাকে ঢেকে রাখা হতো, এখানে কিন্তু উনি নিজে এসে বলেন লোকটি নির্দোষ ছিলেন এবং যারা এর সঙ্গে যুক্ত 20 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরও শাস্তি দেওয়া হবে এটা বলা হয়েছে। একবারে খুব পরিষ্কার ভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। ঠিক। আরেকটা কথা, আমরা FBI ফাইলস বা বিভিন্ন সিনেমা বা সিরিয়ালে যখন দেখি কোথাও একটা ক্রাইম হচ্ছে, একটা জায়গা প্রোটেক্টেড করা হয়, ওখানে কেউ যাতে ক্রাইম সিন একদমই তাই করা হয়। হ্যাঁ, আমি এই ঘটনায় সেটা দেখলাম, ওই জায়গাটায় হলুদ স্ট্রিপ দিয়ে আমি সুস্মিতাকে একটু মনে করিয়ে দিই, অবাক আমরা এটা নিয়ে খবরও করেছি এবং এই স্টুডিওতে বসে লাইভ ডিসকাশনও করেছি। আইকিউ সিটি ঘটনার সময় তোমার মনে থাকবে যে ক্রাইম সিন, সুমন্তরও মনে থাকবে যে ক্রাইম সিন যেটা ছিল অ্যাকচুয়ালি ওই যে জঙ্গলটি, তার আগের দিন সেখানে প্রচুর লোক ক্রাইম সিন কোনো ঘেরাই ছিল না এবং মিডিয়া আমরা খবর দেখিয়েছি সন্ধেবেলা যে এই ক্রাইম সিন ঘেরা নেই, তার পরের দিন সকালবেলা গিয়ে পুলিশ সেই খবরের জেরে ক্রাইম সিন ঘিরেছিল। এটাও একটা মানে নজিরবিহীন ঘটনা যে একটা এত বড় ইনসিডেন্ট ঘটে গেল, সেই ক্রাইম সিনকে পুলিশ কর্ডন করলো না, মিডিয়ার খবরের জেরে সেটা হয়েছিল। করে একটা ক্রাইম সিল ভেঙে দেওয়া, এক্স্যাক্টলি তাই, ভেঙে দেওয়া হলো এবং কিভাবে অত লোক তারা দাঁড়িয়ে পড়লো। তো এই আমি যখন দেখলাম, আমরা ওই মোবাইল বা টিভি যে কোনো জায়গায় যে সংবাদ মাধ্যম আছে তার মাধ্যমেই আমরা জানতে পাচ্ছি, তো দেখলাম ক্রাইম সিনটা প্রোটেক্টেড হয়েছে, দেখে ভালো লাগলো। কিছু বলছে এখানে আমি একটা কথা বলবো, এখানে আমাদের পরিষ্কার একটা বার্তা, ভোটের ঠিক আগেই দেখবেন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বলে গেছিলেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা হিসাব। তো হিসাবটা আমাদের কাছে, যে হিসাবটা পাবলিক করবে না, হিসাবটা করবে প্রশাসন, এবং সেই হিসাব কিন্তু হবেই। যে অন্যায় করবে আর যারা নিজেদেরকে মনে করছে যে আইনের ঊর্ধ্বে, আর আইনের ঊর্ধ্বে উঠে গিয়ে কেউ পুলিশের গাড়ি ভাঙতে চলে যাচ্ছে, কেউ ট্রেন ভাঙতে চলে যাচ্ছে, কেউ কারো বাড়িতে হামলা করে। বারুইপুর কাণ্ডে আমরা দেখেছি মব লিঞ্চিং এ মানুষ মারা গেল বা ওখানে একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হলো, সরকারি সম্পত্তি ধ্বংস হলো, একজন পুলিশকে পুলিশের অসুস্থ হয়ে আক্রমণ করে আহত হলো তারা। যে বা যারা ভাবছে যে ওনারাই শাস্তি দিয়ে দেবেন, এটা কিন্তু তাদের জন্য পরিষ্কার বার্তা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছিলেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। কিন্তু হিসাবটা তার মানে এটা নয় যে আমরা মানে পশু হয়ে যাব, এবং হিসাবটা করতে আমাদের হিসাবটা করবে প্রশাসন, হিসাবটা বলা হয়েছিল প্রশাসন করবে। আমরা পশু হয়ে নেমে যেতে পারি না। যদি এরকম সামাজিক, যদি সমাজের মধ্যে যদি সবাই হিসাব করতে নেমে যায়, তাহলে তো সামাজিক আইন শৃঙ্খলাই থাকবে না, আইন শৃঙ্খলা থাকবে না। তাই আমরা পরিষ্কার বলতে চাই, হিসাবটা কিন্তু যারা হিসাব করার লোক তারাই করবে। এটার জন্য কেউ অতি উৎসাহিত হয়ে এইরকম কাজ করবেন না, বা যারা মানে যারা উস্কে এই কাজটা করিয়েছে, মানে যারা এই কনস্পিরেসিটা করাচ্ছে তাদেরকেও ছাড়া হবে না, আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেও ছাড়া হবে না, তারাও কিন্তু জেলের পিছনেই থাকবে। কারণ আমরা পরিষ্কার বলতে চাই, পশ্চিমবঙ্গ সরকার এটা একদম স্পষ্ট করে দিতে চায় মানুষের কাছে। আমি বিজেপির প্রবক্তা হিসেবে বলছি যে আমরা কিন্তু এটা চাই যে দোষী সে শাস্তি পাক এবং চরমতম শাস্তি পাক, কিন্তু সেই শাস্তি পুলিশ প্রশাসন এবং যারা এর মানে দোষীকে শাস্তি দেওয়ার জন্য যাদেরকে রাখা হয়েছে তারা শাস্তি দেবে আইনের মাধ্যমে। হ্যাঁ, সাধারণ মানুষ গিয়ে কারু উস্কানিতে গিয়ে শাস্তি দিতে পৌঁছে গেল,
কেউ লাঠি নিয়ে পৌঁছে যাচ্ছে, কেউ বন্দুক নিয়ে পৌঁছে যাচ্ছে, তাদের কিন্তু ব্যবস্থা, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরও ব্যবস্থা করবে। আমি এই হ্যাঁ। প্রসঙ্গে বলি সুমনদা, আমরা আবার ফিরে যাই রাজ্যি করে, ওইখানে কিন্তু ঠিক এরকম ভাবে কিছু মক ব্লিচিং হয়েছিল এবং ওরা বুঝতে পারেনি ঠিক কোন তলায় ঘটনাটা ঘটেছে, একটা জায়গায় গিয়ে ডিস্ট্রয় করা হয়েছিল। তো সেম তখন কিন্তু এর এগেইনস্টে কোনো কাজ করা হয়নি তুলনামূলক ভাবে যদি আমরা ভাবি। হ্যাঁ, কিন্তু মানে এইবার তখন হ্যাঁ, আরজি করে অত পুলিশ প্রহরা, তার মধ্যে ওই মব লিঞ্চিং, mob lynching এবং হয়েছে। তারা ওই তিনতলা অব্দি পৌঁছতে পারেনি, এবং তারা জানতো না। জানতো না এক্স্যাক্টলি তারা তাই। আসলে অতটা শিক্ষিত ছিল না, তারা ভেবেছে ওটা সেকেন্ড ফ্লোর, তারা সেকেন্ড ফ্লোরটা গিয়ে নষ্ট করেছে। মানে বাংলায় দুতলা যেটা সেটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল তিনতলা। তিনতলা। ঠিক। তো ওই জন্য ওরা দোতলাটাকে গিয়ে নষ্ট করে চলে এসছে। আবার কিন্তু এরকম একটা ঘটনা, এবং একজনকে বিনা দোষী, যে নির্দোষ, তাকে মারা হলো। কিন্তু তারপরে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে ব্যাপারটা সামলালেন, সত্যি সত্যি শ্রদ্ধা, মানে প্রত্যেকটা অ্যাকশন উনি যা করছেন। আমি সুস্মিতা বারংবার বলছিল যে আজকে প্রভাস মণ্ডল এনকাউন্টারে যিনি মারা গিয়েছেন, মূল অভিযুক্ত, তার স্ত্রীর বক্তব্য আমাদের কাছে, তার স্ত্রীর বক্তব্য এসে পৌঁছেছে। আমরা বক্তব্যটা একবার শুনে নিই। ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ে পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। হুম। তো এটা আমি মানে মেনে নিয়েছি যে ও করেছে। আচ্ছা। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গিয়ে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে যে ওখানে তো বাড়াইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবেশ কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কি নাম আপনার? চাপা মন্ডল। আমি একবার আজকে নির্যাতিতার বাবা, হতভাগ্য বাবা, তিনি কি বলেছেন একবার বক্তব্যটা শুনে নিন। সরকারের উপরে রাস্তা ভরসা আছে, সিএজি তাদের কথা দিয়েছে সেভাবে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএর পুরো ফুল ভরসা আছে আমাদের। আচ্ছা, পুলিশকে লক্ষ্য করে পোয়াস গুলি চালাতে গেছিল? না, ওটা আমি বলতে পারছি না, আমি তো সেই অবস্থা ছিলাম না তখন। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি তো পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, তেমন কিছু শুনিনি, আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি তো, চতুর্দিক থেকে সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকায় যে একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে, পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, কোনো কিছু। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে। দাদা কি অদ্ভুত বৈষম্য আরজিকর কাণ্ডের সাথে, সুস্মিতা, যেখানে আরজিকর কাণ্ডে মৃতার বাবা মা দীর্ঘদিন ধরে পুলিশের বিরুদ্ধে বলেছে, একেবারেই তারা সন্তুষ্ট হচ্ছে না। ইনফ্যাক্ট এখনো তারা সন্তুষ্ট নন আরজিকরের বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে, বা সিবিআইয়ের উপরে তার বাবা সন্তুষ্ট নন। অথচ একটি ঘটনা ঘটার 5 দিনের মাথাতে একেবারে দুঃখে ভেঙে পড়েছে যে পরিবারটি, নির্যাতিতার বাবা, সে বলছে না আমি সন্তুষ্ট যেভাবে এগোচ্ছে। কি বলবে? এই প্রসঙ্গে আমি একটু আরজিকরটা এনেই বলছি যে সেই সময় আরজিকরে আমাদের যে মেয়েটি, সে কিন্তু প্রোটেক্টেড জায়গায় ছিল। সেখানে তার কর্মস্থল ছিল, সেখানে অনেক লোক ছিল, সিসিটিভি ক্যামেরা ছিল, সে অন ডিউটি ছিল, তার বন্ধু বান্ধব ছিল, তার কলিগ ছিল, আরো অনেক স্টাফ ছিল। কিন্তু অদ্ভুতভাবে তার সঙ্গে ঘটনার কোনো প্রমাণ পাওয়া গেল না। আর এইখানে মেয়েটি প্রোটেক্টেড এরিয়ায় ছিল না, রাস্তায় ছিল। যেখানে তাকে ঘটনাটি ঘটেছে সেটা কাটা ঝোপ জঙ্গল পেরিয়ে একটা জলাশয়ের পাশে। শুধু 3টে সিসিটিভির ফুটেজ ছিল পুলিশের হাতে। তাহলে পুলিশ ইচ্ছা করে পারে, বা পুলিশকে দাবিয়ে না রাখলে পারে, বা যদি আমাদের শাসকের আইনের বদলে আইনের শাসক চলে তবে পারা যায়, আমার মনে হয়। কি বলবো সুমন্ত? দেখুন, আমার তো এখন আরেকটা বিষয় নিয়ে আমি এখন চিন্তিত আছি, যে একজনের তো এনকাউন্টার হয়েছে, আর বাকি 3 জনের কি হবে? আমার তো মনে হয় এই বাকি 3 জনেরও ব্যবস্থা কিছু না কিছু করা উচিত, কারণ এই 3 জনও খুব একটা ভদ্র সভ্যত লোক নয়। তাহলে এই 3 জনকে নিয়েও চিন্তা করা উচিত। আগামী দিনে যাই হোক, এরা হয়তো এনকাউন্টার হবে না,
কিন্তু এদের সর্বোচ্চ সাজা যেন হয় তার জন্য আমরা অনুরোধ করব সরকারকে এবং পুলিশ প্রশাসনের সেই সব অফিসারকে যারা এর তদন্ত করছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে দেখুন দিদিভাই যেটা বললেন যে আরজি করের ঘটনা বলুন আর এই দুর্গাপুরে যে আইকিউ সিটির ঘটনা বলুন, যেখানে দুর্গাপুরের আইকিউ সিটির ঘটনাতে যে ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল, আপনি একটা জিনিস বুঝুন, আমাদেরকে দীর্ঘদিন আন্দোলন করতে হলো, দুর্গাপুরের এখানে বসে আন্দোলন করতে হয়েছে। তারপরেও সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় উঠে এটা বললেন রাত্রি 8টার পরে বেরোনো উচিত নয়। এর ফলে কি হলো? এর ফলে এটা হলো যে যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা তো কিছুটা মনে শান্তি পেল, স্বস্তি পেল, আর বাকি যারা এরকম প্রবৃত্তির মানুষ তারা কোথাও না কোথাও তাদের মধ্যে একটা অক্সিজেন সঞ্চার হলো যে যাক, আমরাও যদি এরকম কিছু করি তাহলে কোথাও না কোথাও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বাঁচিয়ে নেবে আর টাকা পয়সা দিয়ে কিছু একটা সেটেলমেন্ট হয়ে যাবে। আর আর আপনি জানেন জুডিশিয়ারিতে, আমি পরিষ্কার আপনাকে বলতে চাই, এমন কিছু জায়গায় এই সরকার থাকা অবস্থায় এত করাপ্টেড কিছু জায়গায় হয়ে গেছে যেখানে আপনি যাবেন সেখানে পয়সা দিতে হবে। আপনি কল্পনা করতে পারবেন না, প্রত্যেকটা জায়গায় 100 টাকা 200 টাকা দিতে হচ্ছে। এর থেকে নিম্ন মানে আমরা জানি না এত দুর্নীতি কোথা থেকে এরা তৈরি করলো। আপনি যে অফিসে, আমরা তো এতদিন সরকারে ছিলাম না, আমরা জানতাম না, আপনি যে অফিসে যাবেন সেই অফিসে দুর্নীতি। এমনকি ব্যবসাদার যারা আজকে যারা ব্যবসা করে বড় বড় বিজনেসম্যান আছে, আমি এক দুজনের সঙ্গে কথা হয়েছে, ওনারা বলছেন যে আপনাদের মন্ত্রীরা নেতারা সব সাইন করে দিচ্ছে, আমলারা এখনো সাইন করে দিচ্ছে না। আমলারা সাইন করতে গেলে ওনার টেবিলেই পড়ে আছে, আমাকে আবার মন্ত্রীকে বলতে হচ্ছে, সেই মন্ত্রী এসে ওনাকে বলছে তবে উনি বেরোচ্ছেন। মানে ওনাদের মনের ভেতরে এই যে 35 বছরের 15 বছরের যে পোকাগুলো ঢুকে আছে না, এই পোকাগুলো বের করতে হবে। এইবারে সমস্যাটা কি হচ্ছে যে সাধারণ মানুষ ভাবছেন যে বিজেপি হয়তো এই জায়গাটাতে সম্পূর্ণ করছে না, কিন্তু এর মধ্যে অনেক আমলারাও বসে আছে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে ওইসব তৃণমূলের নেতাদের সঙ্গে মিশে। মানে আপনি যা তুমি বলছো বা যা আমরা রোজ প্রতিদিন দেখছি, তাতে তো এই জঞ্জাল সাফাই করতে করতে তো সময় আমাদের বেরিয়ে যাবে। আমি জানি না এটা আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, এর মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন, দিলীপ ঘোষ মহাশয় বলেছেন, এছাড়া অগ্নিমিত্রাদি বলেছেন, এনারা প্রত্যেকেই যারা প্রথম শ্রেণীর যারা নেতৃত্ব তারা প্রত্যেকে বলেছেন যে এই জঞ্জাল কিন্তু আমরা সাফ করবই। হয় ওনাদিকে এই মানে যে পুকুর আছে সেই পুকুর থেকে বাইরে বার করব, আর না হলে পুকুরের মধ্যে কীটনাশক দিয়ে সেই জঞ্জাল পরিষ্কার করার ব্যবস্থা করব। কেননা এই যদি জঞ্জাল থাকে তাহলে আগামী দিনে বদনাম কিন্তু সরকার হবে। আর আসলে যারা এই সমস্যাগুলো ক্রিয়েট করছে তাদের মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে সরকারি কিছু মানুষ করাপ্টেড হয়ে গেছিল। এবং দেখবেন সঙ্গদেশে বলে না গ্রাম নষ্ট, হ্যাঁ সঙ্গদেশে গ্রাম নষ্ট হয়েছে, যেখানে একটা পচা আলু থাকলে এখানে সমস্ত আলু পচতে শুরু করে, এখানে তৃণমূলের সবগুলোই পচা ছিল। এবার তাদের সঙ্গে যারা অফিসাররা মিশত তারাও পচে গেছে। যেখানেই আপনি যাবেন সেখানেই কোথাও 50,000, কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ দিয়ে আপনাকে কাজটা করাতে হবে। সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল, আর আজকেও সেই রকম টাকা দিয়েই কোনো না কোনো ভাবে এরা ম্যানেজ করে নেব এই মানসিকতা রয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আমি বলে রাখছি, এই ম্যানেজ আর হবে না। যে বা যারা ভাবছে যে অপরাধ করব আর ম্যানেজ হয়ে যাবে টাকা দিয়ে বা আমরা ম্যানেজ করে নেব, যারা ম্যানেজ করাতে সাহায্য করবে তাদের ব্যবস্থাও কিন্তু হবে। আমি একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ, আমি সুস্মিতার কাছে আসবো, শেষ উত্তর নেব। মাত্র 2 মাস সরকারের বয়স হয়েছে এবং সেই 2 মাসের মধ্যেই এমন একটি ঘটনা হয়েছে, এই যে একটা ধর্ষণ কাণ্ডের এনকাউন্টার, রাজ্য মানে ইতিহাসে এরকম কিছু নেই। 2 মাসে এটা, একটু আগে সুমন্ত যেটা বলছিল যে জঞ্জাল সাফ হবে, কি বলবেন? জঞ্জাল সাফ করতে পারবে বিজেপি আগামী দিনে আরো? একটা ইংলিশে কথা আছে না, দ্য মর্নিং শোজ দ্য ডে। তো সেটাকে বিশ্বাস করে মানে আমাদের সেই আস্থা হারানো মন নিয়ে আমরা অল্প অল্প করে আস্থা ফিরে পাচ্ছি। আমরা সাধারণ নাগরিক এবং আমাদের একটাই অধিকার, ভোট। সেটা সম্বল করেই আমাদের এগিয়ে যাওয়া। আমরা দেখছি নতুন সূর্য উদয় হবে আমাদের আগামী দিনে। আমি কৌশিকদা আগের এপিসোডে তুমি বলেছিলে যে এর পরে যেন এই বিষয় নিয়ে আমাদের বসতে না হয়। আমরা ভাবছি আগামী দিনে আমরা মেয়েরা কতটা উন্নতি করছি, কি কি সুবিধা পাচ্ছি এবং কিভাবে মেয়েরা
ভাতা ছাড়া নিজেদের যোগ্যতাকে আরো সুন্দর করে এগোতে পারছে, স্কিলস ডেভেলপ করতে পারছে, কনফিডেন্স গ্রো করছে। এই ঘটনাগুলো না প্রত্যেকটা মেয়ের কনফিডেন্সটা ভেঙে দেয়, প্রত্যেকটা মেয়ের মায়ের কনফিডেন্স ভেঙে দেয়। তো সেই কনফিডেন্সটা কতটা গ্রো করতে পারছে সেই নিয়ে হয়তো আমরা বসবো। কোনো ধর্ষণ নিয়েই বসাটা খুব একটা আনন্দের নয়, আমাদের কারোর জন্যই নয়। আমাদের ভয় জন্মেছে, আমাদের আস্থা হারিয়েছে, সেগুলো 2 মাসে পর পর পদক্ষেপ থেকে এই সরকারের সত্যি আমরা ভরসা পাচ্ছি, ভরসা আসছে। একটা কৌশিকদা ছোট্ট বেশ লাস্ট একটা পয়েন্ট বলি। হ্যাঁ দেখুন, আমরা যারা মহিলা আছে তাদের সশক্তিকরণ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী জি বলেছেন, তাদের সশক্তিকরণ করার জন্য প্রচুর স্কিম নিয়ে আসা হয়েছে। এবারে যে স্কিমগুলো নিয়ে এসছে তার মধ্যে অন্নপূর্ণা যে ভান্ডার, সেই স্কিমটাতে তাদেরকে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি স্টেবল রাখার জন্য করা হয়েছে। কিন্তু এটা তাদের যে সশক্তিকরণ করার জন্য যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্টেপ, সেটা কিন্তু নয়। এটার জন্য তাদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য 2টো স্টেপ নেওয়া হয়েছে। একটা লাখপতি দিদি, যেটাতে ওনাদেরকে নিজেদের কর্ম করে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দেওয়া হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রিজার্ভেশন 33%। এটাতে কি হবে, মহিলাদের যে পরিমাণটা বাড়বে, মানে সংখ্যাটা বাড়বে সংসদে বা আগামী দিন হয়তো বিধানসভাতেও, তাহলে কি হবে, নিজেদের কথাটা মহিলারা রাখতে পারবে আরো বেশি করে। একটা পুরুষ মহিলাদের কথা বলার থেকে একটা মহিলা আরেকটা মহিলার কথাটা ভালো বলতে পারবে, আমার বলে এটা মনে হয়। তাই এই রিজার্ভেশনটা খুব দরকার ছিল এবং তাদের সশক্তিকরণ করার জন্য যে লাখপতি দিদি নিয়ে আসা হয়েছে, আমরা মনে করি এটা সশক্তিকরণের মানে লক্ষ্যে প্রথম স্টেপ। আর যে ঘটনাগুলো সুস্মিতাদি বলল, যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য তাদের কনফিডেন্স লেভেলটা সত্যি নিচে নিয়ে আছে। কিন্তু এই কনফিডেন্স বিল্ড আপের জন্য ভারতীয় জনতা পার্টির যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একযোগে কাজ করবে। আর আপনারা নিশ্চিন্তে থাকুন। সাধারণ মানুষদের কাছে আমরা বলবো যে আপনারা নিশ্চিন্তে, যে কথা আমরা আগেও বলেছিলাম, ভয় আউট আর ভরসাহীন, সেই কথায় বিশ্বাস রাখুন। আর যে বা যারা আপনাদের সঙ্গে কোনো রকম অত্যাচারের ঘটনা ঘটাবে, আপনারা নির্দ্বিধায় থানায় যাবেন, কোনো রাজনৈতিক শেল্টারও কেউ পাবে না। আর আপনাদের কথাটা ফার্স্ট প্রায়োরিটিতে শোনা হবে। বেশ, অনেক ধন্যবাদ দুজনকে আজকে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। তবে আগের দিনও যেটা বলেছিলাম সেটা হচ্ছে বারংবার ঠিক এই ধরনের ইস্যুতে আমাদের লাইভ করতে বা প্যানেল ডিসকাশন করতে ভালো লাগে না, কিন্তু পেশাগত তাগিদে যেটা আমাদেরকে করতেই হয়। তবে আজকের ঘটনাটা কিন্তু একদমই ব্যতিক্রম। আজকের বুধবারের যে সূর্য উঠেছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, সেই সূর্যের রং কিন্তু অনেকটাই উজ্জ্বল। তার কারণ একটি ন্যাক্কারজনক ঘটনাতে যে মূল অভিযুক্ত সে এনকাউন্টারে মারা গিয়েছে। তার আইনি প্রক্রিয়া পরবর্তীকালে পুলিশ দেখবে, কিন্তু এখনো পর্যন্ত যা প্রতিক্রিয়া পাচ্ছি, রাজ্যের বেশিরভাগ মানুষ, বিশেষ করে মহিলারা অন্তত কিছুটা হলেও তৃপ্তি পেয়েছে, এটা বলাই বাহুল্য। আজ এই পর্যন্তই। পরবর্তী যে কোনো নিউজ, যে কোনো লাইভ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।